আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার কথাগুলো শোনার জন্য এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, মহান ভাষা দিবস। 1952 সালের এই দিনেই বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের সূর্য সন্তান শহীদ রফিক, জব্বার, বরকত সহ অগণিত লোক। আজকে সেই দিন। আর আজকের এই দিনেই আপনার গতকাল রাতে আপনারা অনেকেই দেখেছেন যে অবস্থাটা, সেখানে দেখেছেন যে জামাতের আমির, জামাত ইসলাম যারা নাজায়েজ বলতেন, তারাও আজকে স্বার্থের মানে বাংলাদেশকে যারা স্বীকৃতি দেননি, যারা এই মাতৃভাষাকেও স্বীকৃতি দেন নাই, যাদের কাছে উর্দুই সর্ববৃহৎ পবিত্র ভাষা, তারাও গিয়েছিলেন পলিটিক্স এবং ওখানে সাংবাদিকদের সেই জিজ্ঞাসা যে আপনারা কি এখনো ফুল দেওয়াকে নাজায়েজ ভাবেন কিনা, সেটার প্রশ্নে তিনি বিব্রত বোধ করেছেন। তো এইভাবেই আজকে ভাষা দিবস পালিত হলো, গতকাল রাত থেকে এখনো চলছে। হয়তো আজকে বিকাল 4টা 5টা পর্যন্ত চলবে। বিভিন্ন দল গ্রুপে গিয়ে ফুল দিবে, ফুল দেওয়া শুরু করবে। তো আজকের এই দিনে দুই একটা ঘটনা অবশ্য একটু দৃষ্টিকটু হয়েছে, এবং আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওটা সরাসরি আসলে বিএনপি বা তারেক রহমানের জন্যই। তবে যারা আমার ফ্যান ফলোয়ার আওয়ামী লীগ করেন, আমার মতো যারা আওয়ামী লীগের দালাল, তারাও শুনে দেখতে পারেন, পরবর্তী কোনো এক সময় আমাদের জন্য এই ভিডিওটা কাজে দিবে, শুনে রাখতে পারেন। বা আপনারা আপনাদের ফেসবুক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কথাগুলো লিখতেও পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো জনাব তারেক রহমান সাহেব, আপনি যে ইউরোপে ছিলেন, আমিও সেম। সুতরাং এখানে জানেন যে আমরা কেউ কাউকে স্যার ডাকি না। এখানে কেউ কাউকে স্যার ডাকে না, সরাসরি নাম ধরে ডাকে, মিস্টার অমুক, মিস্টার তমুক। তো সেই হিসাবে হলো আমি আপনাকে সরাসরি, যেহেতু দুজনই বাঙালি আর বয়সও অনেক সিনিয়র, সুতরাং আপনারা আর আমি নাম ধরে ডাকলাম না, ভাই বলেই সম্বোধন করলাম। এতে আপনার যদি মনে কষ্ট হয়, তাতে আমি বলবো যে আপনি 17 বছর যে ইউরোপে ছিলেন তার ছিটে ফোঁটা আপনি পাননি। আর যদি আপনার মনোকষ্ট না হয়, তাহলে বলবো যে ব্রাভো, আপনি অনেক কিছুই নিতে পেরেছেন। তো তার মধ্যে আপনাকে একটা জিনিস ধন্যবাদ দিব, মানে কি, এটা 20% ধন্যবাদ দিব, 100% দেওয়ার মতো এখনো সময় আসেনি। সেটার মধ্যে হচ্ছে যে আপনি যে প্রোটোকলের গাড়ি কমিয়েছেন, এটার জন্য যেমন আপনাকে ধন্যবাদ, তবে একটা জিনিস আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে এরশাদ সাহেব একসময় বলেছিলেন যে উনি সাইকেলে করে সংসদে যাবেন, অফিস করবেন, সবকিছু সাইকেলে করে যাবেন এবং আসবেন। এটা উনি শুরুও করেছিলেন প্রথম 1 মাস করার পরে। এরপর ওনার জন্য মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে সবকিছু আসলো, এটা ভুলে গেল। এক সময় আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, উনিও সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো ট্রাফিক সিগন্যালে ওনার জন্য কাউকে আটকানো হবে না, উনিও সমান্তরে পাবলিকলি যাবেন। সেটা কিছুদিন চলেছিল। এরপরে সম্ভবত এই যারা ঘিরে ধরা আর কি একটা সরকারকে, তাদের কারণে সেটা বাতিল হয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কষ্ট পেয়েছে। সেই জায়গায় আপনি বলেছেন যে আপনিও ট্রাফিক সিগন্যাল সেমভাবে যাবেন। তো সেভাবে আপনি যদি যান, তাইলে এটার জন্য আপনি সারা বাংলাদেশের সবার কাছে ভাবা পাবেন। কেউ কাউকে মারবে না, এটা বাংলাদেশ। এইখানে আপনি যদি ওই খোলা আপনার নিজের গাড়িতেও যান, ফ্ল্যাগও না থাকে, তাতেও আপনারা কেউ এখানে স্নাইপার দিয়ে গুলি করে মাইরা ফেলাবে না। এগুলা ভুল কথা। একটা দুইটা গাড়ি থাকতে পারে, পুলিশি গাড়ি, বা আপনি সিগন্যালে কাউকে দাঁড়া করানোর প্রয়োজন নাই, আপনি এমনি যেতে পারেন। সুতরাং এগুলো যদি আপনি যদি সত্যিকার অর্থে করেন, তাহলে এটার জন্য আপনি বাহবা পাবেন, এতে কোনো ভুল নাই। তো এখন আসা যাক যে আপনাকে যে বলছি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সাবধান। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সাবধান, সেটার কারণ হচ্ছে দেখেন, শুধু ভারত না, বাকি কথাগুলো সারা বিশ্ব নিয়ে আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে আজকের ইত্তেফাক পত্রিকার একটা ফটোকার্ড দেখছি, আমি জানি না সত্য কি মিথ্যা, এটা এখনো আমি জানি না, হয়তো মিথ্যা হতে পারে।
সেখানে বলা হচ্ছে যে ভারত আপনার সম্মানে ভিসা সেন্টার চালু করে দিচ্ছে এবং বাংলাদেশের সমস্ত ভিসা সকলকে ভিসা দিবে। তো এটা যদি সত্য নয় তাহলে বলো যে বট বাহিনী মানে জামাত ইসলাম এটা করছে যাতে আপনার বিরুদ্ধে একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব আবার চাঙ্গা করতে পারে যে তারেক ভারতের দালাল। সেই জায়গায় আপনাকে সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে, বাংলাদেশের এম্বাসি দিল্লি, কলকাতা সহ আরও যেসব অঞ্চলে ভারতে আছে বাংলাদেশের এম্বাসি এম্বাসি এবং কনসুলেটগুলো, সেখানে কলকাতার একটা নামই নেই, বাকি আর নাম নিতে হবে না, আপনি পুরোটা এরপরে হিসাব করলে বুঝা যাবেন। যার তারিখ চয়ন কলকাতায় আছে আমাদের বাংলাদেশ এম্বাসিতে, ফুলফিল জামাতি। তো এই ধরনের বাংলাদেশের যতগুলো এম্বাসি বা কনসুলেট ভারতবর্ষে আছে তার 80% কর্মচারী সব জামাতি, এবং এরা সব গত 17-18 মাসে ওখানে গেড়েছে, আবাসস্থল গেড়েছে। এরা কন্টিনিউ একটা আপনার সাথে গ্যাঞ্জাম লাগায় রাখার জন্য ইনফ্লুয়েন্স করতেই থাকবে। সুতরাং আপনার প্রথম যেটা দায়িত্ব, যেহেতু ভারত আমাদের একদম পার্শ্ববর্তী রাষ্ট্র, সেইখান থেকে একদম পিয়ন থেকে শুরু করে হাই কমিশনার পর্যন্ত সবগুলোকে এট এ টাইম তুলে আইনা নতুন করেন, যেগুলো আপনার দলের বা আপনার কথা শুনবে। ঠিক সেমভাবে সারা পৃথিবীতে যেমন মিডল ইস্ট এবং ইউরোপ, আমেরিকা আমেরিকা ইউরোপ এবং মিডল ইস্ট, এইখানেও সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে একটা দিনের সিঙ্গেল দিনেরও কোনো ইয়ে না দিয়ে সবগুলোকে নিয়ে আসেন বাংলাদেশে ঢুকাই আপনার নতুন লোক দেন। কিন্তু আপনি যদি এটা একটা বেস নিয়ে আসবেন বিমানে, আর একটা বেস ঢুকবে, সেম এরকম করুন যে 6 থেকে 8 ঘন্টার ভিতরে আপনার এই বেস ঢুকতেছে, ওই বেস ছেড়ে বের হয়ে যাবে। এখন আপনি বলবেন, ভাই এটা করতে গেলে তো অনেক সমস্যা আছে, কাজ কাম, না না না, দরকার বৃহস্পতিবার রাতে সবগুলো পাঠাবেন, ওরাও বৃহস্পতিবার ওখান থেকে উঠবে, শুক্রবার ওরা নতুন অফিস নতুন সব কিছু নিয়ে নেবে। এখানে তো আবার এটাও করতে পারেন যে আপনি সব জায়গায় নতুন নতুন অ্যাম্বাসেডার যারা আছেন বিভিন্ন দেশে, সেখানে আপনি বিএনপির মধ্যে অ্যাম্বাসেডার আগে 2 দিন আগে পৌঁছাতে পারেন, এরপর সমস্ত কর্মচারী একসাথে। যদি এটা না করেন তাহলে আপনার জন্য বিপদ আছে। আমরা এর আগে বহুবার, বাংলাদেশের সরকার যখন শেখ হাসিনা ছিলেন, বহুবার বলেছি, চেষ্টা করেছে, হয়নি। সব জায়গায় জামাতিদের দখলে ছিল, এমনকি বাংলাদেশ এম্বাসি। আমি ধরেন ফ্রান্সে ছিলাম, 99% জামাতি। ইংল্যান্ডে 99% জামাতি। এই জার্মান, বেলজিয়াম, ইটালি, এমন কোনো হেন জায়গা নাই যেখানে পিয়ন থেকে সুপিরিয়র পর্যন্ত জামাতি ছিল না। তো অ্যাম্বাসেডার বা ফার্স্ট সেক্রেটারি আওয়ামী লীগের ছিল, কিন্তু তারা কি করবে, সব কিন্তু পয়সার খাক্কর। ওই জামাতিরা যেমনে বুঝাইতো উপরেও পয়সা খেয়ে সেম কাজ করতো, এদের কোনো চরিত্র নাই। সুতরাং এরা কি করছে, এরা সারা দিন রাত বৈশা ওখানে মিটিং, ইফতার, বনভোজন করে করে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধেই কাজ করছে। সুতরাং সেই জিনিসটা এই মুহূর্তে আপনাকে বললাম, আমরা আওয়ামী লীগ আমল বলেছি, তারা শুনে নাই। কেন শুনে নাই? কারণ হচ্ছে যে ওই যে বিএনপির ভিতরে যেমন 30% জামাত রয়েছে, আওয়ামী লীগের ভিতরে 30% জামাত আছে, কিন্তু জামাতের ভিতরে বিএনপি বা আওয়ামী লীগ নেই। সুতরাং ওই 30%ই সুবিধাভোগী, এরা যায় এই কাজ করছে। এখন আপনি যদি এগুলো ঠেকাইতে না পারেন তাহলে আপনার মসনদ বা গদি বেশি দিন থাকবে না। আপনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন জুলাই সনদ, এইটা যদি না মানেন রেমিট্যান্স বন্ধ। মিডল ইস্ট থেকে শুরু হয়েছে এটা। ইটালির 2-1 জন হলো মিডল ইস্ট, তার কারণ হচ্ছে মিডল ইস্টের লোকজন ম্যাক্সিমাম এরা আমাদের ভাই, এদের আসলে শিক্ষাগত যোগ্যতা খুব একটা নাই। এদেরকে যেভাবে বুঝায় সেভাবেই বুঝে এই পুরোটাকে এই জামাতি বাহিনী, এই এম্বাসি আলারা, জামাতি বাহিনী আলারা এটারে ক্যাপচার করে রাখছে। সুতরাং এইসব জায়গা থেকে আপনার যতক্ষণ পর্যন্ত না এই কূটনীতিক, এনএসআই এর ডিরেক্টর যাদের যাদের বসানো হয়েছে গত 18-19 মাসে সবগুলোর উইথড্র না করেন, আপনার বিপদ আছে। আপনি 18 মাস কেন, আপনি প্রয়োজনে এখন একদম সব পুরো ফ্রেশ দেন, একজন লোকও রাইখেন না, সব ফ্রেশ দেন। আপনাদের আমলও কারা কারা ছিল, তাদের মধ্যে কারা কারা জামাতি ছিল, কারা কোন ধরনের ছিল, এটা কিন্তু বুঝবেন আপনারা, সেইখান থেকে তুলে নেন। কারণ হচ্ছে যে আমি আপনাকে এই বুদ্ধিটা দিচ্ছি এই জন্যই যে আপনারা তো বলতে পারেন যে আমি তো আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের দালাল, তো আমি কেন বিএনপির এই বুদ্ধি বিপদে, না না না। ঘটনা হচ্ছে যে আমি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের ভোট দিই, সব ঠিক আছে, মাগার আমি আবার ভাই চরম জামাত বিদ্বেষী, চরম মৌলবাদ বিদ্বেষী। মানে আমার যদি ক্ষমতা থাকতো পৃথিবীতে কোনো পারমাণবিক বোমা মাইরা মৌলবাদ শেষ করা যাইতো, আমি সেটাই করতাম। সুতরাং আপনি এগুলা এখন এইটার জন্য প্রয়োজন, আপনার যদি দরকার হয় না যে মোসাদের সাথে হাত মিলান, মোসাদের লোকজন দিয়ে খবর নেন কোনটা কোনটা, সব পেয়ে যাবেন। আপনার লোকজনই জানে কে কে জামাতি, এদের সবগুলো উইথড্র করেন। আর ভারত থেকে সর্বপ্রথম আপনার অলরেডি 3 দিন 4 দিন কেটে গেছে, আপনি অলরেডি 3-4 দিন অফিসও করেছেন,
এখনই আপনি ক্যাশ প্রোগ্রামে নামেন, ভারতের সবগুলোরে তুলে আনেন, এবং তারিখ চয়ন, আপনাকে বারবার বলছি তারিখ চয়ন, তারিখ চয়ন, আরও অনেক যা আছে এগুলো সব জামাতের, এদের উঠান। তা না হলে এই রমজান মাস যাবে, আপনি একটু শান্তিতে থাকবেন, কিন্তু আগামী মার্চের শেষ থেকে এপ্রিল আপনার জন্য হয়ে যাবে পথের কাটা। আর এই যে 21শে ফেব্রুয়ারি নিয়ে বললাম যে আপনার কিছু জিনিস আমার দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে দেখেন, এই রুমিনা ফারহান আপনার নিজের দলের মহিলা ছিল, গত 17 বছর ব্যাপক চিল্লাইছে আপনাদের জন্য, বহুত ইজ্জত বেইজ্জত গেছে। সে হয়তো এখন স্বতন্ত্র প্রার্থী, যেহেতু আপনাদের এই নির্বাচনটা ছিল মামু ভাগ্নের নির্বাচন, সুতরাং স্বতন্ত্র প্রার্থী দ্বারা সে হয়েছে, 3 দিন পরে হোক 3 মাস পরে হোক সে আবার দলে ফিরে যাবে আপনারা ডাক দিলেই। তারে আজকে যেভাবে বেজ্জতি করলেন, ফুল দিতে দিলেন না, এটা মনে হয় না ঠিক, কারণ ওনারা মুক্তিযুদ্ধের সপক্ষেরই শক্তি, জামাত করে নেই এই মহিলা বা এর পরিবার, জামাত করে নেই। আর এনসিপির যেসব পান্ডাগুলো আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, অমুক তমুক, 1000 কোটি টাকা দুর্নীতি করছে, এদের বিরুদ্ধে অতি সত্বর পারলে আগামী 72 ঘন্টার ভিতরে দুদককে চালু করেন এদের ধরতে, দেখবেন যে আপনার পথের কাটা অনেক শেষ হয়ে গেছে। কারণ দুদক যদি একবার ধরা শুরু করে, আপনার একটা কথা স্মরণ করে দিই, সেই 2001-11-এর কথা, 7-8-এর পরে রাস্তায় রাস্তায় টাকা ফেলে গিয়েছিল দুর্নীতিবাজরা, মনে আছে ভাই? আপনার দলেরই ছিল ম্যাক্সিমাম, 90% আপনার দলের, 10% সব দলের, কিন্তু ছিল। এখন যদি দুদক দিয়া সেম একটা কাজ করাইতে পারেন 15 দিনের ভিতরে, আপনি দেখবেন যে এই যে দুর্নীতিবাজ যেগুলো কাউ কাউ করতে সব ভাগবে। যারা গত বছর কোটি টাকার ইফতার করাইয়াছিল, ধরেন এএনসিপিরে ধরেন কিভাবে ওই যে এত বিশাল সুবিশাল অফিস কিভাবে করেছে, কে সেই অফিস দিয়ে, তাদের ধরেন, অনেক কিছু বাইরে যাবে। ডিসি, এসপি, এদের তালিকা কিছু দিয়েছি, এখনো কিছু আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আমি আরো দিব। কিন্তু জামাত ঠেকান, জামাত না ঠেকাইতে পারলে হবে না। আর জামাত ঠেকানোর জন্য এখন আপনার দলের নেতাকর্মীরা আসলে সবাই বুঝে কিনা তাও জানি না, নাও বুঝতে পারে, জিদও থাকতে পারে যে 17 বছর আমরা, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। টুকটাক কিছু কিছু জায়গায় যে একদম হয় নাই মারামারি তা না, আওয়ামী লীগের সাথে হয়েছে, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে একটা ছিল, সবাই যার যার ব্যবসা বাণিজ্য করছে, অন্তত চলছে। এখন জামাত ঠেকাইতে হলে আর এনসিপি ঠেকাইতে হলে আপনার একার দ্বারা, আপনার এই পার্টির দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমাদেরকেও মাঠে আসতে হবে, আমরাও মাঠে নামবো। আমাদের শত্রু আপনারা না, আমরা আপনাদের পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা আর আমাদের কমন শত্রু হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপি। একটা কথাই মনে রাখেন, শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। আমাদের দুইজনেরই কমন শত্রু এটা, আর আমাদের দুইজনেরই কমন প্রবলেম এই এনসিপি পান্ডাদের জুলাই সনদ। সনদ তো কয়না হেরা, এরা হলো সনদ, মানে ইসলামিক ভাবধারা। এই জুলাই সনদ, আপনি জুলাই সনদ করবেন না, আপনি 31 দফা করেন, সংবিধান সংশোধন করে 31 দফার উপরে আপনি দেশ চালান, আমার কোনো প্রবলেম নাই, মাগার এই কোনো সনদ মনদ না। সুতরাং আমরাও এসে যাব। তো আপনার প্রথম যে কাজটা বললাম সেটা হচ্ছে যে এম্বাসিগুলো থেকে এই জামাতি বেসটাকে পুরাটা পুরাটা, আপনি মনে করেন না যে একজন অমুক আমার বিএনপি, অমুক আমার, না না না, ওই চিন্তা এখন আর করেন না। আগে একবার সরাইয়া তারপরে যাইয়া দেখেন, ফুল বেস, বেস টু বেস। ইন্ডিয়া থেকে তো প্রথম সরাবেন, যদি ইন্ডিয়া থেকে না সরান, এই যে আপনি যা চিন্তা করছেন যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করবেন অমুক তমুক, সব বাগড়া বাজাবে তারা, তারা বাগড়া বাজাইতে ওস্তাদ। সুতরাং এদের প্রতিহত করতে হইলে পেটে লাথি মারেন, যখন পেটে ভাত থাকবে না, জামাতে ইসলাম আর থাকবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গত 18 ফেব্রুয়ারি বুধবার হোয়াইট হাউস থেকে প্রেরিত এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এই চিঠিটি কি কেবলই মাত্র অভিনন্দন পত্র, নাকি এর মধ্যে লুকোনো আছে আরো কিছু কৌশলগত বার্তা, আমেরিকার বাংলাদেশের কাছে কিছু প্রত্যাশা? আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। আপনারা জানেন যে কূটনীতিতে কখনো সরাসরি চাপ প্রয়োগ করা হয় না। প্রত্যাশার কথা বলা মানেই এক ধরনের চাপ তৈরি হওয়া। এই যে চিঠিটি আমার সামনে আসে, এটি এই চিঠিটি আমি পড়েছি, বেশ কয়েকবার পড়েছি। আমি খুবই অবাক হয়ে দেখলাম এই চিঠির কোথাও গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন প্রক্রিয়া এসব ব্যাপারে কিছু লেখেননি। অথচ এই আমেরিকা বাংলাদেশে বিশেষ করে 2018 সালের পর থেকে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে কথা বলেনি। বিশেষ করে তাদের একজন রাষ্ট্রদূত ছিল পিটার হাস, তিনি তো বাংলাদেশের সব বিষয়ে তার ঘুম হারাম হয়ে গিয়েছে।
অথচ আজকে যখন তারেক রহমানকে একটি অভিনন্দন পত্র পাঠানো হলো, সেখানে মার্কিন প্রেসিডেন্ট এই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথাই বললেন না। এই চিঠিতে প্রথম বাক্যেরই শেষ অংশ যেটা হলো, অ্যান্ড উইশ ইউ এ সাকসেসফুল টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। মানে ট্রাম্প উইশ করছে যেন তারেক রহমান তার পুরো টার্মটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে। নিন্দুকেরা বলছে যে সাকসেসফুলি কমপ্লিট করার বিষয়টা অভিনন্দন পত্রে কেন আসছে, তার কি সাকসেসফুলি কমপ্লিট না করার কোনো ঝুঁকি আছে? আমি আরো কয়েকটা অভিনন্দন পত্র পড়লাম এই গুগলে সার্চ করে, আর কোনো দেশের সরকার প্রধান এরকম কোনো অভিনন্দন পত্র পাঠাননি। এটা অত্যন্ত বিস্তারিত এই অভিনন্দন পত্র, ছোট বাট খুব কি পয়েন্টস গুলো আছে। সাধারণত অভিনন্দন পত্রে দুই দেশের সম্পর্কের কথা বলা হয়, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক আরো ভালো হবে এরকম বলা হয়, কিন্তু ট্রাম্প একেবারে খোলাখুলি ভাবে এখানে লিখেছেন। তিনটা বিষয় এই চিঠিতে গুরুত্ব পেয়েছে। একটা হলো যে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে তিনি বলেছেন, a shared interest in fostering a free and open Indo-Pacific where strong sovereign nations can prosper. এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা কথা শুনছি। ভারতের সাথে আমেরিকার যে ডিফেন্স ট্রিটিটা হলো, সেখানেও কিন্তু এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, এবং বাংলাদেশকেও সেখানে একজন পার্টনার হিসেবে ইউএসএ চায়। এবং এর মধ্য দিয়ে যেটা হচ্ছে, এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের স্থিতিশীলতা নিয়ে যখন কথা বলা হচ্ছে, তখন কিন্তু এটা এই অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করার একটা প্রচেষ্টা বলেই ধরা হচ্ছে। এছাড়া ধরেন এই সমুদ্র পথ ও বাণিজ্য নিশ্চিত করা এগুলো তো আছেই, কিন্তু এই চীনের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, সেইটাকে কতখানি কি করতে পারবে বর্তমান নতুন সরকার জানি না, কিন্তু ট্রাম্পের এই চিঠিতে কিন্তু সেই বার্তাটা আছে। এরপরে তিনি বলেছেন যে পারস্পরিক বাণিজ্য চুক্তি, এই যে কদিন আগে একটা ট্রেড ডিল হলো বাংলাদেশের সাথে, সেটা আবার গোপন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ট্রেড ডিল হলো। এটা হলো এই ইলেকশনের জাস্ট আগে 9 ফেব্রুয়ারি হলো। এই ট্রেড ডিলটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলেও অলরেডি অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল কি আছে এই ট্রেড ডিলে, এবং এই ট্রেড ডিলটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। সেখানে অনেক কিছু বলা আছে, যেটা যেমন আমেরিকার থেকে আমাদের গম কিনতে হবে, তো আমেরিকার গমের দাম বাজারের অন্যান্য দেশ থেকে আমরা যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি, অ্যাটলিস্ট 30% বেশি। তার মানে আমি সস্তায় ভিয়েতনাম থেকে, সস্তায় ইউক্রেন থেকে বা রাশিয়ার থেকে গম কিনতে পারতাম, কিন্তু এখন আমাকে বাধ্যতামূলকভাবে সার্টেন অ্যামাউন্ট আমেরিকার থেকে কিনতে হবে। এটা তো আমার দেশের স্বার্থের পরিপন্থী। এলএনজি গ্যাস, যেটা আপনারা দেখলেন কদিন আগে এক সিলিন্ডারে গ্যাস এক ধাক্কায় প্রায় 60-70% বেড়ে গেল, কখনো কোথাও কোথাও ডাবল হয়ে গেছে। তো আমেরিকার কাছ থেকে অধিক দামে এই এলএনজি গ্যাস কিনতে হবে, এবং আমেরিকা যে কমিটমেন্ট দিচ্ছে যে এত পরিমাণ এলএনজি গ্যাস বাংলাদেশে পাঠাবে, তারা কিন্তু সময় মতো সেটা পাঠাতে পারছে না। অথচ এর আগে শেখ হাসিনা সরকার কাতার গভর্নমেন্টের সাথে কিন্তু একটা চুক্তি করেছিল, এবং অনেক সস্তায় আমাদের এলএনজি পাওয়ার কথা ছিল। তো এইগুলো হলো এই গোপন প্রকাশযোগ্য না যে চুক্তি, সেটা। এবং তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে দেশের ইন্টারেস্টটা পাইন মারা হয়েছে। এই যে আরো আরো আছে, দেখেন এই যে our trade relationship through the implementation of our agreement on reciprocal trade which benefits farmers and workers in both of our countries. এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের কৃষক কিভাবে উপকৃত হবে? শোনা যাচ্ছে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্টস, এগ্রিকালচারাল প্রোডাক্টস আসবে, বিশেষ করে যে বীজ, কৃষির যে ফসল, সেগুলো বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে তো কৃষক, তারা দীর্ঘদিনের তাদের বীজ সংরক্ষণ একটা ট্রেডিশনাল ওয়ে আছে। তো সেই আমাদের যে বীজের বৈচিত্র্য, আমাদের যে বীজ সংরক্ষণ পদ্ধতি, এই সব ঝুঁকির মুখে পড়ে যাবে
যখন আমেরিকার থেকে জেনেটিক্যালি মডিফাইড সিডস আসা শুরু করবে, এবং জেনেটিক্যালি মডিফাইড সিডস এটার উপকারিতা কি? এটা যে ফসলের উৎপাদন বাড়ায়। ফসলে আমরা দেখি যে ফসলে যে পোকামাকড় হয়, জেনেটিক্যালি মডিফাইড এই ফসলে কিন্তু পোকামাকড় কম আসে, কিন্তু এর পরিবেশের উপরে ঝুঁকি নিয়ে কিন্তু কথা আছে। এই যে যেটা বলা যে কীটপতঙ্গ আসে না, কীটনাশকের ব্যবহার কম লাগে, কিন্তু এর ফলে আমরা যে বীজের যে বৈচিত্র্য সেটা কিন্তু হারিয়ে ফেলছি, এবং পরিবেশের উপরে এর নেতিবাচক প্রভাব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং এই যে যখনই জেনেটিক্যালি মডিফাইড বীজ আসা শুরু করবে, তখন এটা একটা কর্পোরেট প্রোডাক্ট হয়ে যাবে, এটা একটা ব্যবসার প্রোডাক্ট হয়ে যাবে। কৃষককে যখন ওই বীজটা কিনতে হবে, সেটা তাকে অনেক দাম দিয়ে কিনতে হবে, তখন কৃষককে ঋণ নিতে হবে। তার মানে বাংলাদেশের কৃষকের কতটা উপকার হবে নাকি আমাদের কৃষির ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে, সেটা কিন্তু ভাবার বিষয়। আর বাংলাদেশ থেকে তো আমেরিকায় কৃষি পণ্য তেমন যায় না। আমরা আমেরিকায় মোস্টলি রপ্তানি করি হলো গার্মেন্টস। সুতরাং এই ট্রেড দিলে আমেরিকা আমাদের এখানে যতখানি লাভবান হবে, আমরা মনে হয় না ততটা লাভবান হব, কিন্তু সেটা করা হয়েছে। এই ট্রেড দিলে আরো বলা হয়েছে এই একটা complete the routine defense agreements that would finally give your military access to high-end American-made equipment, the best in the world. তার মানে একটা প্রতিরক্ষা চুক্তি করার কথা বলা হচ্ছে, যেটা কমপ্লিট করার কথা। জানি না ইউনূস কি গোপনে কোনো চুক্তি করার আয়োজন করে রেখে গিয়েছিলেন কিনা, কিন্তু আমেরিকার থেকেই আমাদের মিলিটারি প্রোডাক্টস কিনতে হবে, উইপন কিনতে হবে, আর্মস কিনতে হবে। তাহলে আমরা যে এখন সস্তায় কিনি, চায়না থেকে কিনি, টার্কির থেকে কিনি, অন্য অন্য দেশ থেকে কিনি, সেটার কি হবে? আমেরিকা আবার ঠিকমতো সাপ্লাই দিতে পারে না। এই যে ইন্ডিয়া 2020 সালে টাকা দিয়ে রাখছে, তাদের অনেকগুলো অ্যাপাচি হেলিকপ্টার দেওয়ার কথা দিতে পারেনি, ইউক্রেনে সাপ্লাই দিতে পারেনি। সো আমেরিকা যে আপনি টাকা দিলেই সাপ্লাই দিতে পারবে সেটাও না। তো আমাদের যে সামরিক সরঞ্জামের বৈচিত্র্য, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে, এবং আমরা এককভাবে আমেরিকার উপরে নির্ভরশীল হব কিনা, সেটাও একটা বিষয়। এছাড়াও আরো কিছু বিষয় এখানে ঝুঁকির মুখে পড়তে পারে, যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে ইউরেনিয়ামটা, সেটা রাশিয়ার থেকে আসার কথা, সেটা কি তখন আসতে পারবে কিনা? এই বাণিজ্য চুক্তি অনুযায়ী সেটা আসা কঠিন হয়ে যাবে। যদি আমরা আর কোথাও সোর্স না করতে পারি, তখন রাশিয়ায় যাব। চীনের সাথে আমাদের যে বর্তমান সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, আবার আমরা অনেক কিছুই চীন থেকে কিনি, সেটাও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে এই বাণিজ্য চুক্তি। এবং সেইটা এই অভিনন্দন পত্রে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প। এবং খুবই আরো পিকুলিয়ার হলো যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত যে আছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার কথাও এখানে বলে দিয়েছেন। তার মানে বোঝাচ্ছে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু এই বিষয়গুলো মনিটর করবে। আমি আর কোনো অভিনন্দন পত্রে দেখিনি যেখানে রাষ্ট্রদূতের নাম পর্যন্ত উল্লেখ করেছে। তার মানে এখানে কিন্তু মানবিক বিষয়গুলো, গণতন্ত্রের বিষয়গুলো নাই, এখানে কেবলই বাণিজ্য, কেবলই স্বার্থ, এবং সেই স্বার্থে দেখা যাচ্ছে যে মার্কিন স্বার্থটাই এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। এতদিন দেশ বিক্রির কথা শুনেছি, ভারতের কাছে নাকি দেশ বিক্রি হয়ে গেছে, কিন্তু ভারতের সাথে করা কোনো চুক্তি এই স্বৈরশাসক ইউনূস কিন্তু বাতিল করতে পারেনি। কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই কথা উঠছে যে এখন আমরা দেখছি দেশ বিক্রি কাকে বলে। 2008 সালে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন, আর রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে। 2025 সালের 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরেছেন। শোনা যায় তিনি ভারতের কাছে মুচলেকা দিয়ে এসেছেন, জানি না কি মুচলেকা দিয়েছেন। আর 26 সালের এই অভিনন্দন পত্র দেখে ভয় হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার জন্য তিনি আমেরিকার কাছে কি মুচলেকা দিয়েছেন। এরকম আর কোথায় কোথায় কি কি শর্তে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন, এটা আমাদের খেয়াল রাখতে হবে।